আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছেই শামসুল তালুকদার। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। আইএসের শামীমা বেগমকে নিয়েই নেদারল্যান্ডসে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তার স্বামী ইয়াগো রিদায়েক। লেবার পার্টির দ্বিতীয় গণভোটের প্রস্তাবে দলটির ৭০ জন এমপি বিরোধিতা করতে পারে বলে মন্তব্য করেছেন শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনাল্ড। এবং চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা এখনও সংকটাপন্ন, জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস সে যোগ দিতে ১৫ বছর বয়সে লন্ডন ছাড়া শামীমা বেগমকে নিয়েই নেদারল্যান্ডে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তার স্বামী ইয়াগো রিদায়েক। ২৭ বছর বয়সী এই ডাচ আইএস যোদ্ধা বর্তমানে উত্তর পূর্ব সিরিয়ার কুর্দিকে একটি আটক কেন্দ্রে বন্দী আছেন। ৪ বছর আগে শামীমা সিরিয়ায় আইএসের অধিকৃত অঞ্চলে পৌঁছানোর কয়েকদিনের পরই তাদের বিয়ে হয়। সম্প্রতি এ দম্পতি একটি পুত্র সন্তান হয়েছে। বিবিসির সঙ্গে কথোপকথনে রিদায়েক আইএসের হয়ে লড়াইয়ের কথা স্বীকার করেছেন। স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে নেদারল্যান্ডসে ফিরে যাওয়ার আকুতি প্রকাশ করেছে তার কণ্ঠে। এছাড়াও স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে রিদায়েক বলেছে শামীমা বিপজ্জনক নয় এবং তারা উভয়ই আইএস দলে যোগ দিয়ে ভুল করেছেন। এদিকে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার অপরাধে দেশে ফিরলেই রিদায়েককে ৬ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। আইএসে যোগ দিলেও পরে তাদেরকে প্রত্যাখ্যান করে পালিয়ে আসার চেষ্টা করেছিলেন বলে সাক্ষাৎকারে দাবি করেন নেদারল্যান্ডসের আর্নেমের এ বাসিন্দা। অপরাধে তাকে রাকায় বন্দী করে রাখা হয়েছিল এবং ডাচ গুপ্তচর অভিহিত করে অবর্ণনীয় নির্যাতনও চালানো হয়েছিল বলে দাবি করেন রিদায়েক। And of course I understand that many people have a problem with what I did, and I totally understand that. I have to take responsibility for what I did, serve my sentence. What can I say? I lived a miserable life. I was imprisoned, I was tortured, I lived in fear. How can I see that as it was my own fault for going, yeah, but I didn't come out of it as a winner in any way. If my country wants me, then I either take my wife or I stay with her. You'd take her to the Netherlands? If that's possible, yeah, I would very much like that. I understand any government's fear of either foreign fighters or their wives, but to let a young girl in her position who has lost her children, who has been through horrors in the Islamic State, be left here to rot in a camp, I don't think that is a very humanitarian decision, no. I know that she's no danger to anybody whatsoever. She cannot kill a spider, she cannot kill a cockroach. But we made a mistake and we'll have to live with the consequences. যুক্তরাজ্যে ইইউ প্রস্থানের ক্ষতিগ্রস্ত টোরি ব্রেক্সিটকে প্রতিরোধ করতে দ্বিতীয় গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টি। গত কয়েক মাসের জল্পনা কল্পনার পর দলটি ব্রেক্সিট ইস্যুতে দ্বিতীয় জনসাধারণের ভোটের জন্য সমর্থন ঘোষণা করেছেন। তবে এমন প্রস্তাবে দলটির প্রায় ৭০ জন এমপি এর বিরোধিতা করতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে লেবার শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনাল্ড। শ্যাডো চ্যান্সেলর স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন ব্রেক্সিট ইস্যুতে লেবার পার্টির দ্বিতীয় গণভোট আয়োজনের প্রস্তাব দেয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এদিকে লেবার পার্টির এই প্রস্তাবে দলের কয়েকজন সংসদ সদস্যের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে, বিশেষ করে যারা ২০১৬ সালের গণভোটে নিজ সংসদীয় এলাকায় লিভ ক্যাম্পেইনের সাথে যুক্ত ছিলেন। এদের মধ্যে একজন ক্যারোলাইন স্পিন্ট জানান ৭০ জনেরও বেশি সংসদ সদস্য দ্বিতীয় গণভোটের বিরোধিতা করছেন। But actually, if we have to block no deal and to block a bad deal, well, we'll have to go back to the people themselves. And with my constituents, I think they'll understand that because we can't allow a no deal or a bad deal to go through. That will affect their jobs and undermine our economy. But we've been forced into this by Theresa May delaying, running down the clock and not coming up with a compromise that we could all support. ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টি নেতা জেরেমি করবিন।
সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতিবেদনে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে যুদ্ধাপরাধের শামিল হিসেবে উল্লেখ করার পর ব্রিটিশ সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওই প্রতিবেদনে নিয়ে দ্য গার্ডিয়ানের একটি খবর শেয়ার করেন করবিন। এতে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত করার যে ঘটনা ঘটছে তার নিন্দা জানাতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান এ লেবার পার্টি নেতা। টুইটারে দেওয়া পোস্টে জেরেমি করবিন বলেন, জাতিসংঘ বলেছে যে গাজায় শিশু, প্যারামেডিক ও সাংবাদিক সহ বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের ফলে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। ব্রিটিশ সরকারকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। উল্লেখ্য, এ সপ্তাহের গোড়ার দিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক প্রতিবেদনে বলা হয় 2018 সালের 30 মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত গাজা সীমান্তে বিক্ষোভকালে 189 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। এ হত্যাযজ্ঞ যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের শামিল। বার্মিংহামে দেশীয় পণ্যকে আরও সহজলভ্য করার লক্ষ্যে মিডল্যান্ডস বাংলাদেশি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ বশির উদ্দিনের নেতৃত্বে বার্মিংহাম থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সংক্ষিপ্ত ভারত সফরে রয়েছেন। এ সফরে তারা ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্যুরো প্রধান ফারসা আহমেদ চৌধুরী। যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ভারতের সংক্ষিপ্ত সফরে যাত্রা শুরু করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত ও ভালোবাসার প্রতীক তাজমহল সহ ভারতের কয়েকটি দৃষ্টিনন্দিত স্থান দর্শনের পর যুক্তরাজ্যের বার্মিংহামে সাউথ এশিয়ান পণ্যকে আরও সহজলভ্য করার লক্ষ্যে ভারতের কয়েকটি ব্যবসায়িক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করবেন। দুইটা কাজ হইব, একটা তো ভ্রমণ হইব, দ্বিতীয় আমরা ব্যবসার অনেকটা কাম আগাইয়া যাইব। আমরা বিভিন্ন ব্যবসায়ীর সাথে দেখা সাক্ষাৎ করব। আমরা ব্যবসায়ী প্রতিনিধি দল যাইরাম ইন্ডিয়া। আমাদের মূল উদ্দেশ্য হইল আমরা প্রথম আজমল শরীফ যাইতাম, আমরা জিয়ারত করতাম, আর এরপরে আমরা বিভিন্ন জায়গায় যাইব আমরা ব্যবসার মার্কেটিংয়ের জন্য। আর ওদের সাথে আমাদের আছে মিটিং আছে, আর আমরা ব্যবসায়ী ভাইদের কিছু মিটিং আছে, মিটিংও অ্যাটেন্ড করবো। জিয়ারতের লাগি আমরা ইন্ডিয়া যাইরাম, আমরা লাই সবাই দোয়া করবা, আমরা আপনারা লাই দোয়া করবো। মিডল্যান্ডস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোহাম্মদ বশির উদ্দিনের নেতৃত্বে উক্ত ব্যবসায়ী প্রতিনিধি দলে বিশিষ্ট ব্যবসায়ী বশির মিয়া কাদির, ফারুক হুসাইন, আনোয়ার মিয়া কাবুল, আজাদ মিয়া সহ মিডল্যান্ডসের কয়েকজন ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। সফরের প্রথম সপ্তাহে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারতের পর বর্তমানে তারা ভারতের আগ্রায় অবস্থান করছেন। নিজামুদ্দিন আউলিয়া জিয়ারত হয়ে আইসি, বাজারও গেছিলাম, রেড ফুটও গেছি, কুতুব মিনারও গেছি, দিল্লি জামি মসজিদও গেছি, ইন্ডিয়া গেটও আইসি আজকে সারাদিন বেড়াতে আসলাম। এখনও দেখলা অনেক মানুষ আসছে এই পার্লামেন্টের সামনে। আর আমরা এক্সপোর্টার ভাইদের সাথে আজকে রাত্রেও মিটিং আছে, আগামীকালও মিটিং আছে। মানে আমি বিশ্বাস করতে পারতেছি না, এত লোক, মানে হাজারো লাখো লোক এখানে মানে আসতেছে, অন্য অন্য সিটিতে যাবে, কিন্তু তাজ না দেখে কোনো জায়গায় যাবে না। তাজমহলে আসতেই হবে সবাই। ফারসা আহমেদ চৌধুরী, এমটিভি নিউজ, বার্মিংহাম। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। চিকিৎসাধীন অবস্থায় জনাব ওবায়দুল কাদেরের অবস্থা এখনও সংকটাপন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা সন্ধ্যায় জানিয়েছেন তিনি এখনও আশঙ্কামুক্ত নন। এদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসছেন সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক দল। অসুস্থ কাদেরকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত দেখুন রিপোর্টে। রোববার সকাল 7টার দিকে ওবায়দুল কাদের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে স্ত্রী ও দলীয় নেতাকর্মীরা তাকে নিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকরা বুঝতে পারেন ওবায়দুল কাদেরের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছে।
কিন্তু ওনার যে পরিস্থিতি এখন আছে তার কারণে ওইটা করার পরে উনি অনেক উন্নতির দিকে গিয়েছিলেন, কিন্তু আবার দেখা যায় যে একটু ডিটোরিয়েট করে আবার উন্নতি হয়, এই পর্যায়ের মধ্যে মানে উঠা নামার মধ্যে আছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আছে যে বর্তমানে ওনাকে যেরকম চিকিৎসা চলছে এটাই সর্বাত্মক চিকিৎসা জোর দেওয়া এবং যত রকম আমাদের সোর্স আছে সবগুলোকে ইউটিলাইজ করে ওনাকে প্রাণপণ চেষ্টা করা। অ্যাকুট সিচুয়েশনে সাধারণত আমরা যেটা ক্রিটিক্যাল থাকে সেটাকে আমরা সারাই করি এবং তাই করা হয়েছে। আরেকটা নালীতেও আবার 80% আছে, আরেকটা নালী ওনার আগে থেকেও হার্ট অ্যাটাকের হিস্ট্রি ছিল, ওইটা 100% ব্লক আছে। যে কোনো হৃদরোগী যেহেতু উনি ভেন্টিলেটর আছে ওনাকে জীবন সংখ্যায় বলতে পারেন আছে। এই অবস্থায় আপনারা সবাই দেশবাসী সবাই ওনার জন্য দোয়া করেন, আমরা চেষ্টা করছি সর্বাত্মক। ওবায়দুল কাদেরকে সারিয়ে তুলতে দিনভর চেষ্টা করেন চিকিৎসকরা, তবে সন্ধ্যায় চিকিৎসকরা জানান তিনি এখনো শঙ্কামুক্ত নন। স্টেবিলিটি যদি আইবিপি মেশিন দিয়ে কিছুক্ষণ স্টেবল থাকে তাহলে আমাদের সিদ্ধান্ত দুইটা হবে, যে আমরা হয়তো মেডিকেল থেরাপি দিয়েও যেতে পারি অথবা বাইপাস নেক্সট হয়তো অন্যান্য যে নালীগুলো ব্লক আছে সেইগুলা খুলে দেওয়ার জন্য হয়তো বা বাইপাস করতে পারি। এখন উনি রিপারফিউশন ইনজুরি স্টেজে আছেন, বাট থিং ইজ দ্যাট সেই চোখ বন্ধ করার অবস্থা থেকে পিএম যখন ডাকলেন যে আমরা বলি ব্লিঙ্কিং, চোখটা একটু জাস্ট পাতানো হচ্ছে, কারণ নোন ভয়েস যখন কানে যায় তখন মানুষ একটু রেসপন্স করে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। আমি যখন পাশে ছিলাম, আমরা সবাই পাশে। আর লাস্ট যখন প্রেসিডেন্ট সাহেব ডাকলেন, উনি মহামান্য প্রেসিডেন্ট ডাকার পরে উনি চোখ খুলে তাকালেন। আমাদের যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত তারা যদি মনে করেন তাহলে পাঠানো হবে, আর ওনারা যদি প্রয়োজন মনে না করেন বা এমনও হইতে পারে যে পরিস্থিতি পাঠানোর মতো না, ডিটেরিয়েট করার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু ওনাকে পাঠানো হবে না। কথা বুঝছি। তাছাড়া আর একটা কথা, যে ওদের যে টিম আসতেছে তারা যদি কোনো কমপ্লিকেশন হলে প্লেনে এয়ার অ্যাম্বুলেন্সে কমপ্লিকেশন হলে সেটা ফেস করার মতো বা ট্যাকেল করার মতো তাদের সে প্রযুক্তি বলেন, সে ম্যান পাওয়ার বলেন, সেই ধরনের এক্সপার্টাইজ বলেন, সেটা যদি থাকে তখন কেবল আমরা অ্যালাউ করব। এর আগে ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে যান স্পিকার, মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সহ দলীয় নেতাকর্মীরা। আমার আবেদন থাকবে দেশবাসীর কাছে, আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে, যে উনি দ্রুত আরোগ্য লাভ করুন, সুস্থ হয়ে আসুন। এই জন্য আমরা সকলের জন্য ওনার জন্য দোয়া করি। নেতাকর্মীদের ভিড়ের কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রমথেশ শীল, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীতে গুদাম ও উচ্ছেদ সংক্রান্ত টাস্কফোর্স তাদের তৃতীয় দিনের অভিযানে পুরান ঢাকার চকবাজারে 3টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। আর এই অভিযানের বিরোধিতা করে এলাকার ব্যবসায়ীরা বিক্ষোভ করলেও ঢাকা সিটি কর্পোরেশন জানিয়েছে উচ্ছেদ অভিযান চলবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই এলাকার রাসায়নিক দ্রব্যের গুদাম, অবৈধ প্লাস্টিক কারখানা উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত টাস্কফোর্স। রোববার এই অভিযানের তৃতীয় দিন চকবাজারের আজগরারি লেন এবং উমেশ দত্ত লেনে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় অবৈধ প্লাস্টিক কারখানা থাকার অভিযোগে 3টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এ সময় ওই এলাকার ব্যবসায়ীরা এই অভিযানের প্রতিবাদ জানান। তারা বলেন, কোনো ধরনের সময় না দিয়ে এই উচ্ছেদ কার্যক্রম চালানো তাদের উপর অত্যাচারের নামান্তর। আমাদের সময় দিতে হবে না, আইসে দইরা তালা মেরে দিলে হবে বলেন? লক্ষ লক্ষ টাকা আমাদের কাছে ব্যাংক পাও না। এখন আমরা এই যে শ্রমিক নিয়ে এখন কোথায় যাব? এখন এই মেশিনগুলোকে যদি কি সরকার বলতে আমরা বুলিংয়ে পালে দিব? আমরা মেল ফ্যাক্টরি নিয়ে কোথায় যাব? আমরা অন্তত পক্ষে 6 মাস সময় দেয়। একটা ফ্যাক্টরিতে যে সর্বনিম্ন 20 জন করে শ্রমিক হয়, কত কোটি শ্রমিক আছে, ওরা কি করবে? ওরা না খেয়ে মরবে। ওদের একটা ব্যবস্থা করুক। ব্যবসায়ীদের অভিযোগে টাস্কফোর্সের প্রধান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ সাংবাদিকদের বলেন, সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যবসায়ী নেতাদের সম্মিলিত সিদ্ধান্তে এই অভিযান চলছে। সর্বসাধারণের নিরাপত্তার প্রয়োজনে পুরান ঢাকায় এসব প্রতিষ্ঠানের থাকার কোনো সুযোগ নেই। মানুষের মধ্যে কিছু অজানা কিছু তথ্য আছে, তারা তাদের মধ্যে কথা বলতেছে, বাট আমাদের অভিযান সম্পর্কে মাননীয় মেয়র মহোদয় গতকাল ক্লিয়ার করেছেন, স্পষ্ট করেছেন, আমরা কোনো বাসা বাড়ির বিরুদ্ধে না, আমরা শুধু গোডাউনে
ক্ষতিকর দাহ্য পদার্থ যেখানে আছে সেই কারখানা, ঝুঁকিপূর্ণ কারখানা থেকেই শুধু ইউটিলিটি সার্ভিস কাট করতেছে। এদিকে টাস্কফোর্সের অভিযানের প্রতিবাদে লালবাগ কেল্লা এলাকায় মিছিল করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষাবাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা 28 ফেব্রুয়ারি, কিন্তু এবারও নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হয় প্রতিবাদে একযোগে জেলার 10 উপজেলা ও ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। শনিবার দুপুরে সুনামগঞ্জ আলফাতুদ্দিন স্কয়ার এলাকায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উদ্যোগে জেলা শহর সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের একই সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক চৌধুরী ও এ কে কুদরত পাশা, সংগঠনের সদস্য মুর্শেদ আলম সহ কৃষক নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় হাওরের কৃষকেরা তাদের বোরো ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন। এখনও অনেক হাওরের বাঁধে মাটি ফেলা হচ্ছে, বাঁধের কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটিগুলোর গাফলতি করেছেন। অনেক কাজে অনিয়ম দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে বাঁধ না হওয়ার কারণে হাওরের ফসল ক্ষতিগ্রস্ত হলে এর দায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে নিতে হবে বলে তা উল্লেখ করেন বক্তারা। টানা কদিন বৃষ্টি হওয়ায় অনেক জায়গা থেকে মাটি সরে গেছে বলেও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। ঢাকা কেরানীগঞ্জে যুগান্তর প্রতিনিধিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার কারাগারে প্রেরণ এবং আরও 5 সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুরুদ্দিন আহমেদ ইকবাল, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাসুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, বাপা জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও নাট্যকর্মী অ্যাডভোকেট বিজন বিহারী দাস প্রমুখ। বক্তারা অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত এ মামলা প্রত্যাহারের দাবি জানান। মৌলভীবাজার সদর উপজেলার মনু প্রকল্পের কাওয়াদিঘি হাওরের গোয়ালিকারা খালের উপর স্লুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বকশি মিসবাউর রহমান, আসম সোহেল খালেদ চৌধুরী, মনা মিয়া সহ অন্যান্যরা। বক্তারা বলেন, স্লুইস গেট স্থাপন হলে আখাইলকুড়া ও একাটুনা ইউনিয়নের প্রায় 1000 একর কৃষক জমি বোরো ধান চাষাবাদের আওতায় আসবে। এতে করে প্রকল্পের ভেতরে অতিরিক্ত 15,000 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে মনে করেন তারা। এলাকার কৃষকদের জীবিকা নির্বাহে ও খাদ্যের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত এ কাজ বাস্তবায়নের দাবি জানান। দ্বিতীয় ধাপের 5ম পর্যায়ে উপজেলা নির্বাচনে মৌলভীবাজারের 7টি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত 23 জন চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান 33 ও মহিলা ভাইস চেয়ারম্যান 28 জন প্রার্থী সহ মোট 84 জন মনোনয়ন পেয়েছেন। চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসন কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়। এতে জেলার 7টি উপজেলার 88 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এদিকে প্রতীক পাওয়ার পর আগামীকাল থেকে প্রার্থীরা তাদের নির্বাচন কার্যক্রম শুরু করতে পারবেন। ইতোমধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন অফিস জানিয়েছেন, আগামী 18 মার্চ মৌলভীবাজার জেলার 7টি উপজেলার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এর জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম আরেকবার। আইএসের শামিমা বেগমকে নিয়েই নেদারল্যান্ডসে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তার স্বামী ইয়াগোবি দায়। লেবার পার্টির দ্বিতীয় গণভোটের প্রস্তাবে দলটির 70 জন এমপি বিরোধিতা করতে পারে বলে মন্তব্য করেছেন শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনাল্ড। এবং চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের অবস্থা এখনও সংকটাপন্ন, জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV ইউরোপ অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।